জন্ম, সমাধি, জাতীয়তা, কর্মজীবন, সম্পাদিত পত্রিকা, পুরস্কার, মৃত্যু, এগুলো মুখস্থ করার মতো জিনিস। আমরা আলোচনা যেখানে করব, বিদ্রোহ প্রধান, প্রেম প্রধান, জীবনীমূলক, শিশুতোষ, কোনটা কিভাবে, উপন্যাস, গল্পের গ্রন্থ, প্রবন্ধ, নিবন্ধ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। নজরুলের সাহিত্যকর্ম নিয়ে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এখানে দেখেন 5টা বই আছে, নিষিদ্ধ হয়ে গেছিল। অগ্নিবীণা কখনো নিষিদ্ধ হয়নি। তবে অগ্নিবীণার ভিতরে একটা কবিতা আছে, রক্তামর ধারিণী মা, এটা নিষিদ্ধ হয়েছিল। ইনফ্যাক্ট অগ্নিবীণা নিষিদ্ধ হওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু নিষিদ্ধ হয় নাই। এরপরে কাব্যে অগ্নিবীণা, সাম্যবাদী, দুলঞ্চবা, চক্রবাক, মরুভাস্কর। আমরা কাব্যে এক এক কাব্যে এক এক ভাবে কিভাবে আছে, সঙ্গীতে নজরুল কেমন, প্রবন্ধে কেমন, উপন্যাসে কেমন, আমরা একে একে জানবো। দেখেন নজরুলের কবি প্রতিভার উন্মেষ, এবং নজরুলের কলমে এত এত রক্ত, এত আগুন, এত সংগ্রাম, এত কষ্ট কেন? আমি একটু পাশাপাশি আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, যেহেতু আমরা পাশাপাশি কম্পারিজনে ভালোবাসি, জাস্ট স্রেফ বোঝানোর জন্য কম্পেয়ারটা করব। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কেমন ফ্যামিলিতে? বলেন তো, রবীন্দ্রনাথের জন্ম হয়েছে কেমন ফ্যামিলিতে? একদম গরিব না? হ্যাঁ বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলি কেমন? হ্যাঁ, গরিব গরিব, তাই তো? টাকা পয়সা নাই। হ্যাঁ, জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ। আচ্ছা, এখন দেখেন নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে প্রথম বেসিক এন্ড ভাইটাল যে ডিফারেন্সটা আপনি পাবেন, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। রবীন্দ্রনাথ কখনো অর্থ কষ্টে পড়েননি। হ্যাঁ, বোঝার চেষ্টা করো, রবীন্দ্রনাথ কখনো অর্থ কষ্টে পড়েননি। তার ভাবনার জগৎ, তার চিন্তার জগৎ কখনো বিকশিত হয়নি। রবীন্দ্রনাথ বলছে আমি স্কুলে যাব না, স্কুল আমার ভালো লাগে না। বলছে ঠিক আছে, তুমি বাড়িতে পড়াশোনা করো। বলছে না, বাড়ি তো আমার ভালো লাগে না। তারপর বলছে ঠিক আছে, তুমি তাহলে এবার ইংল্যান্ডে চলে যাও। আচ্ছা, যদি ইংল্যান্ডে যাওয়ার পিছনে কাদম্বরী দেবীর বিষয়টা জড়িত ছিল, আমরা পেছন দিকে আমরা না যাই, তো তুমি ইংল্যান্ডে চলে যাও। বলছে ইংল্যান্ড আমার ভালো লাগে না। উনি আবার দেশে চলে আসলেন। তাহলে রবীন্দ্রনাথ যেখানে, আপনি যদি বলেন যে রবীন্দ্রনাথ সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে, এটা ভুল কিছু না। কিন্তু আপনি যদি নজরুলের কথা বলেন, নজরুল কাঠের চামচ, এমনকি নজরুলের ব্যাপারে বলতে গেলে নজরুল নো চামচ। এবং নজরুল ছোটবেলা থেকে কষ্টের সাথে ফাইট করে বড় হয়েছেন। একজন কবির মানুষ যে জগৎটা আছে, এটাকে তার সিচুয়েশন তৈরি করে দেয়। আপনারা মাক্সিম গোর্কির জীবন এটা পড়বেন, বেশিক্ষণ না, 15-20 মিনিট লাগবে, আমার কথাগুলো মিল 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 পাবেন। মাক্সিম গোর্কি জীবন এত বেশি কষ্ট করছিলেন, উনি এখানে বন্দুক ঠেকায় গুলি করছিলেন যে আমি সুইসাইড করে মারা যাব, কিন্তু আলটিমেটলি তিনি মারা যাননি। এবং রাশিয়ান ভাষায় এই গোর্কি শব্দের অর্থ কি কেউ জানেন? এই রাশিয়ান ভাষায় গোর্কি শব্দের অর্থ হচ্ছে তেতো। প্রচন্ড তেতো হলে রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় গোর্কি। কেউ কি লিখছেন? মামুন, এই প্রশ্নটা আপনি কি এখানে করার জায়গা? এই প্রশ্নগুলো করবেন না দয়া করে, তাই না? এখন আমি আপনাকে এটার উত্তর জানলেও দিতে পারবো না, না জানলেও দিতে পারবো না। আর এই আলোচনাগুলো একাডেমিক ওয়েতে যদি আমি আপনার সাথে এখন ক্লাসে করি, এটা নিয়ে একটা বড় ধরনের ভেজাল তৈরি হবে না? সো এমন প্রশ্ন আমাকে করবেন না যে প্রশ্নটা একটা ভেজাল তৈরি করতে পারে। আপনি একাডেমিক ওয়েতে একাডেমিক বিশ্লেষণে থাকবেন, আপনি পরীক্ষার্থী সেই ফোকাসে আপাতত আগায় যান। এর বাইরের গবেষণাগুলো যেগুলো আছে, এগুলো করার আপনি বহু সময় পাবেন সামনে। এখন রাশিয়ান ভাষায় গোর্কে শব্দের অর্থ হচ্ছে আপনার তেতো। তাহলে আমাদের নজরুল যেমন করে দুখু মিয়া, উনি ওইদিকে কিন্তু দেখেন মিস্টার তেতু, মাক্সিম তেতু। আলটিমেটলি তিনি বড় ধরনের রাইটারই হয়েছেন, নজরুল বড় ধরনের রাইটারই হয়েছেন। এবং আপনি নজরুলের জীবনে দেখেন, নজরুল প্রথম বিশ্বযুদ্ধ থেকে যখন ফিরলেন, 1920 সালে বাঙালি পল্টন যখন ভেঙে দেওয়া হলো, ওনার কবি প্রতিভার উন্মেষ মূলত যুদ্ধক্ষেত্রেই ঘটছে। এখন আপনি যখন দেখবেন ছেলেবেলায় ওনার জীবনে ছিল প্রচন্ড দারিদ্র্য, এটা ছিল প্রথম বাস্তবতা। মক্তবের মাস্টারি থেকে শুরু করে, লেডু গানের দলে কাজ করা থেকে শুরু করে, লেডু আপনার রুটির দোকানে কাজ করা থেকে শুরু করে, মসজিদের মুয়াজ্জিন, মাজারের খাদেম, সবকিছু করেছেন নজরুল। শুধু দারিদ্র্যের কারণে শখ করে কোনো কিছু করেননি। তারপরে আর্মিতে গেছেন, 20 সালে বাঙালি পল্টন ভেঙে দিয়েছে ব্রিটিশরা, বাঙালিদেরকে আর সৈন্য হিসেবে পুষবে না, টাকা দেওয়ার দরকার নেই। উনি কলকাতায় ফিরে আসেন, তারপরে একসাথে উনি নিরবচ্ছিন্নভাবে সাহিত্য সাধনা শুরু করলেন। এখন দেখেন তো, 1920 সালে নজরুলের বয়স কত? 1899-তে যদি জন্ম হয়ে থাকে, 1920 সালে নজরুলের বয়স হচ্ছে 21 বছর। এই 21 বছরের মধ্যে নজরুলের লাইফ স্টাডি করলে আপনি এখানে কি এমন কোনো লাবণ্য, এমন কোনো সৌন্দর্য, এমন কোনো বিলাসিতা দেখবেন? দেখবেন না। তার জীবনে কষ্ট আছে, এই জন্য তার যে কলম, সে কলম দিয়ে আলটিমেটলি বের হয়েছে আগুন। তার প্রতিবাদের ভাষাটা হচ্ছে আগুনের। আচ্ছা, নজরুল আগুন দিয়ে প্রতিবাদ করেছেন, রবীন্দ্রনাথ কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রতিবাদ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের প্রতিবাদের ভাষা নজরুলের ভাষার মতো অত শক্তিশালী না। রবীন্দ্রনাথের ভাষা রবীন্দ্রনাথের ভাষার মতো।
উনি নাইট উপাধি ত্যাগ করে বলছেন যে ইংরেজদেরকে আমি ঘৃণা করি, তারা জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ মেরে ফেলেছে, তাদের উপাধি আমার দরকার নাই। উনি ইংরেজ ও ভারতবাসী প্রবন্ধের মধ্যে বলছেন ইংরেজরা ভারতবাসীর সাথে যেটা করতেছে, যেভাবে করতেছে, কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক, তাদেরকে বলতে গেলে কাঠগড়ায় দাঁড় করাই দিয়েছেন। এটা রবীন্দ্রনাথ করেছেন। কিন্তু নজরুলের মতো আমি মানি না কো কোনো আইন, এটা তো রবীন্দ্রনাথ বলেন নাই। বলেন নাই এই কারণে, কারণ তার কলম অত আগুন ধারণ করতে পারে না যতটা নজরুল ধারণ করেছেন ছোটবেলার থেকে, কষ্ট দারিদ্র নিপীড়নের কারণে। ওই ওই মানুষ জগৎটা এভাবেই তার তৈরি হয়েছে। আপনি সর্বহারা কাব্যের আমার কৈফিয়ত যদি পড়েন নজরুল, এগুলো আপনাদের লাগবে ভাই। রিটেনে আপনি অনেক জানার পরে দেখবেন আপনি কিছুই জানেন না, খুব কষ্ট হবে। যেহেতু কবিতার বৈশিষ্ট্য কাব্যের বৈশিষ্ট্য ভেতর থেকে প্রশ্ন করতেছে। আমার কৈফিয়ত পড়লে দেখবেন সর্বহারা কাব্যের একটা কবিতা আছে, ওই জায়গায় শনিবারের চিঠি নামে একটা পত্রিকা ছিল। শনিবারের চিঠি, ওই শনিবারের চিঠি প্রতি শনিবারে বের হইতো, এবং এটা নজরুলের বিরোধী গোষ্ঠীর বিরোধী শিবিরের পত্রিকা ছিল। একমাত্র বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল ছাড়া শনিবারের চিঠিতে যারা লিখতো তারা প্রত্যেকে নজরুলের বিরোধিতা করতো। নজরুলকে বলতো ওর কবিতা হয় না, ও কবি না, লেখার কোনো মান নাই, ছন্দ নাই, সুর তাল লয় কোনো কিছু নাই, হুদাই, এরকম সমালোচনা করতো। তো নজরুল বলছেন প্রতি শনিবারে প্রেয়সী গাল দেয় তুমি হারি চাচা। হারি চাচা মানে তুমি অথর্ব। আমি বলি প্রেয়সী হাটে ভাঙ্গি হাড়ি, অমনি চিঠি বন্ধ তাড়াতাড়ি। নজরুল বলছে তারপরে আমি আবার থ্রেড দিয়ে আসল কথা কিন্তু কয়ে দেব। তারপরে কিছুদিন সমালোচনা বন্ধ থাকে। এই শনিবারের চিঠির যিনি সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস, এই সজনীকান্ত দাস নজরুলের সমালোচনা করে এক জায়গায় লিখছেন যে নজরুল যে ইবনে কি বলে বিদ্রোহের মধ্যে বলছেন, বলবীর উন্নত মম শির শির নেহারি আমারই, নত শির ও শিখর হিমাদ্রির। ওই কথার সমালোচনা করে সজনীকান্ত দাস এটা প্যারোডি কবিতা লিখছেন, আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, আমি ডাকি গ্যাঙ্গর গ্যাং, আমি ব্যাং। আপনি চিন্তা করতে পারেন, যে কবিতা যুগ যুগ শ্রেষ্ঠ কবিতাগুলোর একটা, সেই কবিতাকে এইভাবে ব্যঙ্গ করছে। এবং তারা যখন নজরুলকে কবি বলতো না, নজরুল প্রতিবাদ করে বলছেন যে তোরাই বড় কবি, যে আমি বড় কবি না, বড় কথা বড় ভাব মুখে মাথায় আসে না কো বন্ধু, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়ে শুনিয়ে খেপিয়ে গিয়াছি তাই যাহা আসে কই মুখে। তোদের মাথায় বড় কথা আছে, বড় ভাব আছে, তোদের টাকা আছে, তাই তোরা ইংরেজদের সাথে তেলবাজি করিস। আমি করি না, আমি কষ্টে আছি, এই জন্য আমার মাথায় তোদের মতো তো বড় ভাব আসে না, মেনে নিছি আমি, দেখে শুনে আমি খেপে গেছি, যা মুখে আসে তাই বলি, তোরা বড় কথা বলিস। নজরুলের মানুষ তৈরি হয়েছে এইভাবে, এই জন্য নজরুল বিদ্রোহী, এই জন্য নজরুলের কলমে এত আগুন। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা ধরতে পারছেন? হ্যালো? এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এগুলোতে আপনি এখন অত বই পড়ে এক জায়গায় আপনি কিভাবে গ্রিপ করবেন, যতভাবে আপনি শুনতে পারেন যত বেশি আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারেন, তাই না? ওকে, উনি হাবিলদার পর্যন্ত তার পদোন্নতি হয়েছিল, 49তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন, যুদ্ধ সংগ্রাম করেছেন প্রথম বিশ্বযুদ্ধ, এবং উনি যুদ্ধ করেছিলেন করাচিতে। এবং করাচিতে যুদ্ধ করার সময়ই মূলত তার কবি প্রতিভার উন্মেষ, এবং তিনি তখন সবচেয়ে বেশি লিখছেন, ওই সময়টা লিখছেন গজল, এটা মাথায় রাখেন, পরীক্ষা আসে। প্লাস গান যদি আসে কোনোদিনও, নজরুলের শুরুর দিকের রচনা কোনগুলো? কারণ আপনি দেখেন নজরুলের আনন্দময়ীর আগমনে লিখে উনি 22 সালে জেলে গেছেন, 22 থেকে 23-এর কিয়দংশ তিনি জেলে ছিলেন। 22-এ তার হচ্ছে অগ্নিবীণা প্রকাশিত হয়েছে। 21শে ডিসেম্বরে উনি বিদ্রোহী কবিতা লিখেছেন। শুরুর দিকে তিনি লিখেছেন, কিন্তু যখন তিনি যুদ্ধে ছিলেন ওই সময়টা তিনি প্রচুর পরিমাণে গজল এবং গান লিখছেন সঙ্গীতের দিকে। এবং গান এখন পর্যন্ত নজরুল গীতি বলতে আমরা যেটা বুঝি, প্রায় 6,000 আমরা খুঁজেই পাইছি। কথা বুঝতে পারছেন? প্রায় 6,000, আর যেগুলো খুঁজে পাই না এগুলো আরো কত বেশি হইতে পারে কে জানে। এখন আসেন আমরা সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো, কিন্তু ভাই আপনাদের কাছ থেকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের একটু নীরবতা নিচ্ছি, জাস্ট একটা পার্সোনাল কাজে, জাস্ট একটু।
ওকে, কাম ব্যাক। শুনতে পাচ্ছেন এভরিবডি? আসেন, বিদ্রোহ প্রধান অগ্নিবীণা বিশেরবাসী ভাঙ্গার গান সাম্যবাদী সর্বহারা প্রলয় শিখা। আচ্ছা, এখান থেকে একটু সামনের দিকে যদি আমরা জেনে আসি, নজরুলের এখন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে, এখন পর্যন্ত মানে ব্রিটিশ পিরিয়ডেই 5টা বই: যুগবাণী, বিশেরবাসী, ভাঙ্গার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু। এখন আপনাকে কিন্তু জেনে নিতে হবে কোনটা কোন ধরনের বই, এখান থেকে মনে রাখবেন। আর মনে রাখার শর্টকাট হচ্ছে এরকম: বিপি, জে, ভিসি। এই যে বিতে বিশেরবাসী, পিতে প্রলয়শিখা, যেতে যুগবাণী, ভিতে ভাঙ্গার গান, সিতে চন্দ্রবিন্দু। এই যুগবাণী এটা প্রবন্ধের বই। দেখেন, বিশেরবাসী এটা কাব্য মানে কবিতার বই। ভাঙারবান ভাঙার গান কাব্য, তারপরে প্রলয়শিখা এটাও হচ্ছে কাব্য। চন্দ্রবিন্দু হচ্ছে গানের বই। তাহলে দেখেন তার গানের মধ্যে এমন কি কথা ছিল, এমনকি মেসেজ ছিল, ইংরেজরা সহ্য করতে পারে নাই, তারা হচ্ছে এই কাব্যগুলোকে মানে এই গানগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে এখন পর্যন্ত সব মিলিয়ে নজরুলের নিষিদ্ধ বইয়ের সংখ্যা কতগুলো? 5। আচ্ছা, অগ্নিবীণা কখনো নিষিদ্ধ হয়নি। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই এখন কি নিষিদ্ধ এই বইগুলো? না, এখন নিষিদ্ধ না, ব্রিটিশ পিরিয়ডে নিষিদ্ধ ছিল। এগুলো আমাদের পক্ষে, এই দেশের মানুষের পক্ষে কথা বলেছে বলে বইগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশরা নিষিদ্ধ করছে কারণ তাদের বিপক্ষে গেছে। কারণ ব্রিটিশরা যখন প্রথমবার নজরুলকে জেলে পাঠায়, যে কবিতার জন্য পাঠাইছিল জেলে, কবিতার নাম কি? আনন্দময়ীর আগমনে। তা আনন্দময়ীর আগমনের মধ্যে এমন কি কথা আছে, উনি জেলে গেলেন, ওখানে নজরুল লিখছেন আনন্দময়ী বা দুর্গাকে যে তুই আর কতদিন মাটির ঢেলার মূর্তির আড়াল হয়ে থাকবি, তোর এবসেন্সে তুই নাই বলে এই দেশটাকে চামারের গোষ্ঠী দখল করে নিয়ে গেছে। চামারের গোষ্ঠী হচ্ছে ইংরেজরা, এবং দেব শিশুদেরকে তারা চাবুক মারতেছে, অর্থাৎ এদেশের মানুষকে তারা, দেব শিশুদেরকে তারা চাবুক মারতেছে। তুই আয়, তুই আইসা তোর হাতের 10 হাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এদেরকে ধ্বংস করে দে। এখন বলে নজরুল ব্রিটিশদেরকে বলছে চামার, এবং আনন্দময়ীকে বলছে সে যেন আইসা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ধ্বংস করে। তো বুঝে থাকলে বলেন যে এরা মাইন্ড করবে কি করবে না? করবে। এই জন্য তাকে তারা কি করছে, জেলে ঢুকিয়ে দিয়েছিল, এবং একে একে তার 5টা বইকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল। এই হচ্ছে ঘটনা। এবং প্রথম রচনা যেটা মুক্তি থেকে শুরু করে বাঁধনহারা, এটা মুখস্থ করার জিনিস। এখানে খালি এটা মনে রেখেন, পরীক্ষায় যদি প্রশ্ন চলেই আসে নজরুলের পত্র উপন্যাস কোনটা, এইটা পরীক্ষায় দিয়ে দিতে পারে। এরপরে যদি বলতে পারে, বলে যে এর পত্র সংখ্যা কয়টি, কিছু স্ট্রাকচারাল কোশ্চেন, মানে ছোট টেক্সচারের প্রশ্ন থাকে না, যদি এমন প্রশ্ন দেয় আর কি। পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা, এবং এর মধ্যে সব মিলে 18টা পত্র আছে। 18টা পত্র মিলে একটা স্টোরি বিল্ড আপ হয়েছে, যার কারণে এটাকে উপন্যাস বলা চলে। এই হচ্ছে পত্র উপন্যাসের কথা। আর যদি বলেন তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, যদি নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস নিয়ে কথা আসে, তাহলে শ্রেষ্ঠ উপন্যাস কোনটা হবে বলেন? মৃত্যু ক্ষুধা। এই মৃত্যু ক্ষুধার প্রেক্ষাপট কি? মৃত্যু ক্ষুধার প্রেক্ষাপট হচ্ছে নদী এবং ময়মনসিংহ অঞ্চলে এই যে সাধারণ মানুষদেরকে তারা অনেকটা সিস্টেম করে, মানে কৌশলে হিন্দু থেকে মুসলিম থেকে তারা যে কনভার্ট করতো, খ্রিস্টান বানায় ফেলাইতো, এই প্রেক্ষাপট নিয়ে হচ্ছে আপনার এই উপন্যাসটা। অর্থাৎ ইংরেজরা নিজেরাই কি করছে, দুর্ভিক্ষ তৈরি করছে আর্টিফিশিয়ালি। দুর্ভিক্ষ তৈরি করে, অভাব তৈরি করে, মানুষদেরকে না খায়া মরার মতো অবস্থা তৈরি করে, তাদেরকে আবার টাকা দিছে। তখন মানুষ মনে করছে দুর্ভিক্ষের সময় ইংরেজ আমাদেরকে টাকা দিচ্ছে, ইংরেজরা কত ভালো, কত ভালো, আই লাভ ইউ, এই কথা বলে সবাই, অনেকে একটা শ্রেণী ওই সময় আমরা দেখেছি তারা খ্রিস্টান হয়ে গেছে। তাহলে তারা উপর দিয়ে কাটছে, তারপরে আবার পানিও ঢালছে। এই সিস্টেম হচ্ছে মৃত্যু খোদার মধ্যে। আপনি দেখবেন মৃত্যু খোদা মানে হচ্ছে যে খোদা মৃত্যুকে নিশ্চিত করে ফেলে, মৃত্যু নিয়ে আসে, এমন খোদাকে বলা হয় মৃত্যু খোদা। এরপরে আসেন, এখান থেকে যদি দেখেন বিদ্রোহ প্রধান কাব্য, যদি এখান থেকে প্রশ্ন হয়, বড়জোর এমন হইতে পারে নজরুলের 2টা বিদ্রোহ প্রধান, প্রেম প্রধান, এই টাইপের কবিতার বইয়ের নাম লেখেন, এমন প্রশ্ন হতে পারে, যে প্রশ্ন কতবার হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে এই অগ্নিবীণা কাব্যের বিষয়বস্তু নিয়ে বা অগ্নিবীণা কাব্যের দিক নিয়ে প্রশ্ন হইতে পারে, কারণ অগ্নিবীণা আলোচিত 1 নম্বর কথা, আর অগ্নিবীণা থেকে যে বিদ্রোহী কবিতাটা, এটা ইন্টারমিডিয়েট পাঠ্য, এটা হচ্ছে দ্বিতীয় কথা। কেন 41তম বিসিএস এ বিদ্রোহী থেকে প্রশ্ন আসছে, এটা তার একটা বড় কারণ, কারণ এই কবিতাটা পাঠ্য আছে, যদিও পুরোটা না, 3 ভাগের 1 ভাগ দিয়ে রাখছে, এই জন্য আসতে পারে। তো অগ্নিবীণা কাব্যের মধ্যে আছে হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটা, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওইটা। তারপরে অগ্নিবীণা হচ্ছে দ্বিতীয় কবিতা, এরপর রক্তাম্বর ধারিণী মা, এরপর রণভেরি, এরপরে কামাল পাশা, মোস্তফা কামাল আতাতুর্ক পাশাকে নিয়ে, কারণ তখন তুরস্কের খেলাফত নিয়ে বিশাল আলোচনা সমালোচনা ঝড় ভারত উপমহাদেশে। খেয়াল করে দেখেন খেলাফত আন্দোলনের ওই সময়টা কামাল পাশাকে নিয়ে আছে একটা বিখ্যাত কবিতা কামাল পাশা নামে। তারপরে আছে হচ্ছে কোরবানি, তারপরে আছে মহররম, 10 মহররমের কারবালার ঘটনা নিয়ে একটা বিখ্যাত কবিতা আছে।
নীলসিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, খুন কিয়া খুনিয়া, ওই কবিতাটা। এরকম ভাবে সব মিলে এখানে 12টা কবিতা আছে। তো আপনাকে চাইলে বড়জোর অগ্নিবীণা কাব্য এবং তার বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করতে পারে, অথবা বিদ্রোহী থেকে প্রশ্ন করতে পারে। আপনাকে প্রশ্নের টোন ধরে আগাইতে হবে। আর প্রেম প্রধান মানে হচ্ছে দোলন চাপা, নজরুলের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আশালতা সেনগুপ্ত বা প্রমীলা, যার ডাক নাম ছিল হচ্ছে দুলি। নজরুল ভালোবাসা তারা ডাকতেন হচ্ছে দোলন। এই দোলন থেকে দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দুল, এই বইগুলো একদম পিওর প্রেমের বই। এখান থেকে চক্রবাক বাদ পড়ে কিভাবে? চক্রবাক যেটা আছে এটাও প্রেমের বই। কথা কি বুঝতে পারছেন? প্রেমের কবিতার বই আর কি। আর জীবনীমূলক কাব্য চিত্তনামা, নতুন চাঁদ, মরুভাস্কর, ঝড়। এর মধ্যে যদি পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা, পরীক্ষার যদি আপনি ওয়েদার বুঝেন, তাহলে মরুভাস্কর এবং চিত্তনামা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মরুভাস্কর থেকে দুঃখজনক হলেও সত্য, আই এম সো সরি, কারণ আমাদের যেসব প্রগতিশীলরা প্রশ্ন করেন তারা হয়তো মরুভাস্কর থেকে প্রশ্ন করবেন না। কথা বুঝতে পারছেন? হয়তো মরুভাস্কর থেকে করবেন না, তবে চিত্তনামা থেকে করার ব্যাপক সম্ভাবনা আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী এটা, বুঝতে পেরেছেন? আর মরুভাস্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটা হচ্ছে কাব্যে জীবনী। এ হচ্ছে ব্যাপার। এরপর শিশু তো সচ্ছে, এগুলো যদি প্রশ্ন করে আলাদা আলাদা ভাবে কোনটা কোন টাইপের এমন প্রশ্ন করতে পারে। আর উপন্যাস, মৃত্যুকথা, বাঁধনহারা, কুহিলিকা বলেছি, দরকার নাই। এরপরে প্রবন্ধ থেকে যদি প্রশ্ন করে, এখান থেকে যুগবাণী, কারণ এটা প্রথম নিষিদ্ধ বই। তারপরে যুগবাণী 26 কিভাবে হয়, প্রবন্ধ নিবন্ধ এটা 22। তারপরে দুর্দিনের জাতির, রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি থেকে প্রশ্ন আসতে পারে। নজরুল অ্যারেস্ট হিসাবে আদালতে যে বক্তব্য উপস্থাপন করেছিলেন সেটাই রাজবন্দির জবানবন্দি। এখানে তিনি নিজের অবস্থান, ব্রিটিশ অপশাসন, এদেশের মানুষের অধিকার, এটার প্রশ্নে একটা নাতি দীর্ঘ প্রবন্ধ আলোচনা করেছিলেন। ওই বইটা হচ্ছে এটা। এরপরে রুদ্রমঙ্গল ইম্পর্টেন্ট, বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। মন্দির ও মসজিদ, ধর্ম এবং সাম্প্রদায়িকতা নিয়ে লেখা। আপনি চাইলে এটা যদি ভালো মতো বুঝতে চান, অ্যাটলিস্ট সাম্যবাদী কবিতা যেটা আছে ইন্টারমিডিয়েটে পাঠ্য ছিল আগে, এটা পড়ে ফেলতে পারেন। এরপর অনুবাদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এখানে দেওয়ানে হাফিজ, এটা হাফিজের, পারস্যের কবি হাফিজের কবিতার অনুবাদ। আর রুবায়াতি ওমর খৈয়াম, ওমর খৈয়াম পারস্যের কবি ওমর খৈয়াম, তার লেখা রুবাইয়াত। রুবাইয়াত মানে হচ্ছে ছোট কবিতা। আমরা বাংলা ভাষা যেগুলাকে অনুকাব্য বলি, এগুলাকে আরবিতে রুবাইয়াত বলে, ফার্সিতে অনুকাব্য আর কি, ছোট ছোট কবিতা। ইংলিশে যেগুলাকে আপনার লিমেরিক বলে, জাপানি এবং কোরিয়ান ভাষায় হাইকু বলে, এগুলো। কাব্যে আমপারা, কোরআন শরীফের শেষ যে পারাটা আছে 30 নম্বর পারা, ওই পারার কবিতার ভাষায় হচ্ছে অনুবাদ আর কি। আর নাটক 4টা। তো এখান থেকে আর দরকার নেই, আমরা যে নজরুলের আরো বিস্তারিত জানি। আসেন এবার কাব্যে নজরুল, অগ্নিবীণা, সাম্যবাদী, দোলনচাপা, চক্রবাক, মরুভাস্কর। অগ্নিবীণা তার হচ্ছে প্রথম ও শ্রেষ্ঠ কবিতার বই, প্রথম ও শ্রেষ্ঠ কবিতার বই। এখন অগ্নিবীণা যে কেন শ্রেষ্ঠ, এই ব্যাখ্যা যদি আপনাকে করতে বলে, আপনি কোন কনটেক্সটে অ্যান্সার করবেন বলেন? অগ্নিবীণা কেন শ্রেষ্ঠ কবিতার বই যদি আপনাকে এখান থেকে কোশ্চেন করে, আপনি কোন কনটেক্সটে এখান থেকে আপনি তুলে ধরবেন উত্তরটা? দেখি আপনাদের রিটেন লেখার কলা কৌশলের সাথে একটু পরিচিত হই। আচ্ছা, মফিজুল বলেছেন রিভোল্ট, গুড। ওকে। আর রূপক ধর্মিতা, অনিম বলেছেন। আচ্ছা, আর আপনার কি অগ্নিবীণা এই কথাটাকে একটু ভাবছেন? অগ্নি শব্দের অর্থ হচ্ছে আগুন, আর বীণা মানে একটা বাদ্য। তাহলে এমন বীণা যেটা দিয়ে আগুন বের হয়। আচ্ছা, বীণা দিয়ে কি বের হওয়ার কথা? বীণাতে বের হওয়ার কথা সুর, কিন্তু নজরুলের বীণা দিয়ে বের হয় আগুন, অর্থাৎ বিদ্রোহের সুর, কঠিন সুর, ব্রিটিশ বিরোধিতা, ঝংকার। আচ্ছা, যদি আপনাকে অগ্নিবীণা থেকে প্রশ্ন করে, আপনি উত্তর পিক করার সময় আপনি উত্তর পিক করবেন হচ্ছে নজরুলের যে বিদ্রোহী সত্তা, নজরুলের যে রিভল্ট, যিনি রিভল্টের কথা বলেছেন, নজরুলের যে বিদ্রোহী সত্তা, নজরুলের যে প্রতিবাদী সত্তা, তারপরে নজরুলের যে মানবতাবাদী সত্তা, মানবতাবাদী, নজরুলের যে মানবতাবাদী সত্তা, এই সমস্ত কিছুকে আমরা এর মধ্যে এক জায়গায় পাই। এমনকি আমরা যে নজরুলের শ্রেষ্ঠ কবিতার কথা বলছি বিদ্রোহী, এই বিদ্রোহী কবিতার মধ্যে নজরুলের দুইটা সত্তা আছে। একটা হচ্ছে নজরুলের যোদ্ধার রূপ, নজরুলের বিদ্রোহের রূপ, আর একটা হচ্ছে নজরুলের প্রেমের রূপ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি ইন্দ্রাণী সুতা হাতে চাঁদ ভালে সূর্য। এই যে কথা, আমি ইন্দ্রাণী সুতা হাতে চাঁদ ভালে সূর্য, এই হাত, হাতের মধ্যে তিনি কি রাখবেন? তিনি চাঁদ রাখবেন। আর ভাল শব্দের অর্থ যদি আপনি ভাল এই উচ্চারণে পড়েন, এর অর্থ হবে কপাল।
তাহলে হাতে যদি চাঁদ হয়, কপালে যদি সূর্য হয়, তাহলে তার মধ্যে একই সাথে চাঁদের স্নিগ্ধতা এবং সূর্যের জ্বলন্ত অগ্নির শক্তি দুটো তার মধ্যে বিদ্যমান। খেয়াল করে দেখেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এখন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আচ্ছা বাঁশরি মানে হচ্ছে বাঁশি, আর এক হাতে রণতুর্য। রণতুর্য শব্দের অর্থ হচ্ছে তলোয়ার বা যুদ্ধের তলোয়ার। তাহলে বাঁশি প্রেমের প্রতীক, রণতুর্য যুদ্ধের প্রতীক। তাহলে তার মধ্যে যুদ্ধ এবং প্রতিবাদ যেমন আপনি পাবেন, আপনি তার পাশাপাশি এর মধ্যে তার মধ্যে প্রেম পাবেন, দ্রোহ দ্রোহ পাবেন, ছেড়ে না দেওয়ার মানসিকতা পাবেন, ধ্বংস করে ফেলা পাবেন। আপনি বিদ্রোহী কবিতা যদি পড়েন দেখবেন প্রচুর পরিমাণে প্যারাডক্স আছে। প্যারাডক্স মানে হচ্ছে পরস্পর বিপরীত ধর্মীয় জিনিসের পাশাপাশি উপস্থাপন। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। পরস্পর বিপরীত ধর্মীয় জিনিস। যেমন ধরেন আপনি বললেন যে আমি আলো, আমি অন্ধকার। নিজেকে আপনি আলো বলছেন, আপনি অন্ধকার বলছেন, পাশাপাশি বিপরীত ধর্মীয় জিনিসের উপস্থাপন করেছেন, এমন জিনিসকে প্যারাডক্স বলা হয়। কথা বুঝতে পারছেন? নজরুল এখানে প্যারাডক্সের উপস্থাপন করেছেন, বলেছেন আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। তো লোকালয়ে থাকে জ্যান্ত মানুষ, শ্মশানে থাকে মরা মানুষ, সৃষ্টি এবং ধ্বংস। এর মধ্যে দিয়ে আমরা এটা বুঝলাম, নজরুল নিজের মধ্যে এই দুইটা সত্তাকে যুগপৎ এই জায়গায় কম্বিনেশন ঘটাইছেন। তো অগ্নিমিরা থেকেও যদি প্রশ্ন করে, আপনাকে যদি বিদ্রোহী থেকেও যদি প্রশ্ন করে, আপনি উত্তর পিক করে দিয়ে যাবেন, এবং বিদ্রোহী একটু পড়বেন কমপক্ষে। কমপক্ষে বিদ্রোহী আপনি পড়বেন মিনিমাম। আপনি এটার উপরে যে ইন্টারমিডিয়েটের যেটুকু আছে এটার উপরে পড়বেন, ওখানে শব্দার্থ আছে, টিকা আছে, বোঝার চেষ্টা করবেন, এটা আপনার জন্য ভালো হবে। এবং এর মধ্যে যে কবিতাগুলো আছে আমি আপনাকে বললাম, প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধারণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভীরি, সাতিল আরব, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, মহররম, ম্যাক্সিমাম কবিতার মধ্যে আপনার প্রতিবাদের সুর, বেদনার সুর, রক্তের কথাবার্তা। এখানে এমন কোনো কবিতা নাই যেখানে খুব মোহনীয়তা আছে, খুব প্রেম আছে, খুব সফট কোনো কিছু আছে, এমন কিছু আপনি পুরা অগ্নিবীণার মধ্যেই পাবেন না। আমি কি আপনাদের ধরাই দিতে পারছি কি পারি নাই বলেন? একটু দ্রুত রেসপন্স করা লাগবে ভাইয়া, ইয়েস অর নো এগুলো বলা লাগবে। নাকি বেশি বেশি পড়তে বলতেছি এই জন্য মন খারাপ করে ফেলেছেন, বা এত পড়বো কোন সময়? না ভাই, একটু কষ্ট করতে হবে তো। আসেন সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতা পড়ছেন আপনারা? সাম্যবাদী ইটসেলফ, এটার মধ্যে কুলি মজুর আছে, এটার মধ্যে আপনার হচ্ছে উম মানুষ আছে। মানুষ তো পড়ছেন? 9-10 বইতে মানুষ আছে না, ভেলা হলো দেখি লেঠা, পড়ছেন? আচ্ছা, সাম্যবাদী কবিতা যেটা ইটসেলফ, এটা পড়ছেন? ইন্টারমিডিয়েটের বইতে ছিল এক সময়। এই তো ঠিক আছে, গুড। সো আপনি যখন কুলিমজুর পড়বেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। আপনি কি পান এখানে? গরিব এবং ধনীর মধ্যে সাম্যের কথাটা পান, আলটিমেট প্রত্যাশা থাকে সাম্য। দিনে দিনে বহু দেনা বাইরে গেছে, ঋণ পরিশোধ করতে হবে, তুমি আমার শোষণ করেছো, আর শোষণ করা চলবে না। আপনি যখন মানুষ কবিতা পড়েন তাহলে ওখানে দেখবেন মানুষের জয়গান কিভাবে গাওয়া হয়েছে। 9-10 বইতে আছে এই কবিতাটা। ওখানে এক পথিক যে হচ্ছে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে ডাকে না, ইবাদত করে না, 7 দিন ধরে না খাওয়া আছে। এই জন্য এই বেচারা গেছিল, প্রথমে গেছে মন্দিরে, তারপরে গেছে মসজিদে। পুরোহিতের কাছেও খাবার পায় নাই, হুজুরের কাছেও খাবার পায় নাই, দুজনে তারা তারাই দিছে। তারপর ওখান থেকে সে বের হয়ে কষ্টে বলছে যে মসজিদ মন্দির হচ্ছে সৃষ্টিকর্তার ঘর, সেখানে গেলে আমি অ্যাক্সেস পাবো, খাবার থাকলে খাবার পাবো, অসহায় থাকলে ঘুমানোর জায়গা পাবো। কিন্তু সেখানে আমি ঢুকতেই পারলাম না, আমি অসহায়, আমার তারা দেখলোই না, খাবারই দিল না, তারাই দিল। গেলে বোঝা গেল এই মসজিদ এবং মন্দির আর সৃষ্টিকর্তার জন্য ব্যবহৃত হচ্ছে না, সৃষ্টিকর্তার কর্তৃত্বকে তারা এখানে আর রাখে নাই, এটাকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করা শুরু করছে। তাইলে এই কালা পাহাড়, গজনী মামুদ, চেঙ্গিস খান, তোরা আয়, এসে ভজনালয়ের তালা দেওয়ার দরজাকে খুলে সবার জন্য উন্মুক্ত করে দেয়। আমি মানুষ, আমি কেন এটার মধ্যে অ্যাক্সেস পাইলাম না? আমি মানুষ, আমি কেন এটার মধ্যে যেতে পারলাম না? জাস্ট ফর এ মিনিট।
আচ্ছা, আমরা একটা ব্রেক নেই বেটার, হ্যাঁ? ঠিক 5 মিনিট পরে কথা বলছি ভাইয়া, হ্যাঁ? কারণ 8টা বাজে অলরেডি।
ওকে, কাম ব্যাক এগেইন। বলেন, শুনতে পাচ্ছেন ভাইরা? ওকে, এখন মানুষ কবিতা নিয়ে আমরা কথা বলছিলাম। মানুষের পরে আসেন, ধরেন যদি সাম্যবাদী নিয়ে কথা বলি, যদি নারী নিয়ে কথা বলি, নারী নিয়ে মনে হয় কথা বলার দরকার হবে না, কারণ নারী কবিতার বিষয়বস্তু, নারী কবিতার বক্তব্য সম্পর্কে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। নারীদের সাম্য নিয়ে কথা বলা হয়েছে এই জায়গায়। এরপরে ডিরেক্ট যদি আপনি সাম্যবাদী কবিতা নিয়েও যদি কথা বলেন, সাম্যবাদীর মধ্যে বোঝানো হয়েছে যে তুমি যে কোনো ধর্মের হও, যে কোনো মতের হও, যে কোনো পথের হও, যে কোনো মতাদর্শকেই তুমি গ্রহণ করে থাকো না কেন, আলটিমেটলি আলটিমেটলি তুমি মানুষ। মানুষের হৃদয়, মানুষের চিন্তা, এই জগৎটাকে সব থেকে বেশি প্রাধান্য দিবা। বিশ্বাস করেন, আমি যেদিন সাম্যবাদী প্রথম পড়ি, আমার চোখ মুখ ভাঙা জল আসছিল। অনেস্টলি স্পিকিং, আমি খুব যে সাহিত্য প্রেমী মানুষ, খুব যে কাব্যিক মানুষ, খুব যে আমি কাব্যিক করতে পারি এমন না। আমি সাহিত্য পছন্দ করি, এটা সত্য। নজরুল আমার সবচেয়ে পছন্দের কবি না, সহজে বুঝেন। আমার সবচেয়ে পছন্দের কবি জসিমউদ্দিন। কিন্তু সাম্যবাদী পড়ার পরে আমার মধ্যে এরকম রিয়েলাইজেশন আসছিল, মানে এমন ভাবে লিখছেন, এমন ভাবে বলছেন এই জায়গায়, যে মানুষের হৃদয়, মানুষ, তার অন্তর, তার বিবেক, তার সত্তা, এই পরিচয়কে তুমি যদি সব থেকে বেশি ঊর্ধ্বে তুলে ধরতে না পারো, তাহলে এই জীবন, ঠিক আছে, তুমি যে ধর্মের হও, যে মতের হও, তুমি যে অনুসারী হও না কেন, যে যুগের হও না কেন, যে জাতির হও না কেন, আলটিমেটলি তোমার পরিচয় হচ্ছে তুমি মানুষ। কথা বুঝতে পারছেন? তো এই কবিতাগুলোর সুর, এই কবিতাগুলোর বক্তব্য, এই কবিতাগুলোর যে প্যাটার্ন, এগুলো নজরুলকে অনবদ্য করছে। এরপরে দুলন চাপা, বলেছিলাম দুলন চাপা হচ্ছে প্রকৃতপক্ষে প্রেমের কবিতা। এগুলো নিয়ে পরীক্ষার সম্ভাবনা, আমি আগেই বলছি, সম্ভাবনা খুব একটা নাই। যেহেতু চক্রবাক নিয়ে প্রশ্ন করছে, দুলন চাপার মধ্যে দুল দুল, বেলা শেষে, পৌষ, পথহারা, ব্যথা গৌরব, উপেক্ষিত, সমর্পণ, চপল সাথী, পূজারিণী, অভিশাপ, এগুলো আছে। আপনি চাইলে অভিশাপ পড়তে পারেন, অভিশাপ পড়তে পারেন। অভিশাপ যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে আসলে মানে কি বলে, মানব মনের দ্বন্দ্বগুলো কেমন। নজরুল কত ছোট, নজরুল কত শিশু, নজরুল কত বাচ্চা, বুঝবে সেদিন বুঝবে। দেখেন কথা, কবিতার ভাব দেখেন। আর যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মোর কানন গিরে সাগর, আকাশ বাতাস ছিঁড়ে যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। ভাই প্রেম, এখানে যা আছে প্রেম। তো এই প্রেমে মাখো মাখো প্রেম নিয়ে বিসিএস এর প্রশ্ন আসার সম্ভাবনা আমি দেখি না। চক্রবাকের মাখো মাখো প্রেম নিয়ে বিসিএস এ আসার সম্ভাবনা আমি দেখি না। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, এই কবিতা কে পড়ছেন? এনিবডি এলস? পড়লে হ্যাঁ, না পড়লে না। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, কে পড়েননি? না পড়লে আর কি করবো? এখন পড়বেন, আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে। গোবাক্তরে মানে হচ্ছে সুপারির গাছ। তোমারে পড়িছে মনে, এখানে একটা কবিতা আছে চক্রবাকের মধ্যে, তোমারে, তোমারে পড়িছে মনে। এখন বলেন এখানে কি থাকতে পারে? এখানে প্রেম থাকতে পারে, রাইট? এরপরে ধরেন হচ্ছে বাদল রাতের পাখি, এই যে ফজিলতুন নেসাকে তিনি প্রস্তাব করছিলেন বৃষ্টির রাতে। ফজিলতুন নেসা ছিলেন কাজী মুতাহার হোসেনের কাজিন, ফার্স্ট কাজিন মনে হয়। কাজী মুতাহার হোসেনকে তো চিনেন, একজন বিখ্যাত রাইটার। বাংলাদেশের দুজন মুতাহার আছেন, মুতাহার হোসেন চৌধুরী, একজন কাজী মুতাহার হোসেন। তো ওনার বাড়িতে আসে নজরুল থাকতেন। নজরুল তখন বিবাহিত, সংসার করতেছেন প্রমীলার সাথে। ওই সময় তার পরিচয় হয় ফজিলাতুন্নেসার সাথে। উনি গণিত বিভাগে পড়তেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। তো ফজিলাতুন্নেসাকে দেখে নজরুলের ভালো লেগে যায়, নজরুল তার প্রেমে পড়েন, এবং তাকে এক বৃষ্টির রাতে হঠাৎ করে বলছেন আমি তার প্রস্তাব দিব, বলে দৌড় দিয়ে মোতার হোসেনের বাসা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে বীজ যে যায় হচ্ছে, উঠছে ফজিলাতুন্নেসার বাসায়, যায় তার প্রস্তাব দিছে। ফজিলাতুন্নেসা এতটা শক্ত হৃদয়ের নারী, এ কথা বলে না যে আমি পরে ভেবে বলবো, সাথে সাথে রিজেক্ট করছে, বলছে গেট লস্ট। নজরুল এত কষ্ট পাইছেন। ওই যে অভিশাপ কথা কবিতা আমি আপনাদেরকে একটু আগে পড়ে শোনাইলাম না, এই অভিশাপ কবিতার ভিতরে এই কথাগুলোই আসছে, যে তুমি সেদিন বুঝবা, আমার কথা আকাশের সন্ধ্যা তারার কাছে তুমি পুজবা, আমার ছবি বুকে নিয়ে তুমি কাঁদবা, তুমি তোমার সর্বাংশে আমাকে তুমি খুঁজবা, তুমি সেদিন বুঝবা, যেদিন আমি থাকবো না, সেদিন আমাকে তুমি খুঁজতে থাকবা। দেখেন কত অভিমান নজরুলের, বাচ্চার মতো। কথা বুঝছেন? ওই এক বৃষ্টির রাতে সে যে প্রস্তাব দিছে ফজিলাতুন্নেসাকে, ফজিলাতুন্নেসা বলছে গেট লস্ট, চোখের সামনে থেকে বিদায় হও। এরপরে অনেকবার নজরুল চেষ্টা করছেন ফজিলাতুন্নেসাকে পাওয়ার, কিন্তু পাননি আলটিমেটলি। এবং মোতাহার হোসেনকে উনি চিঠিতে লিখছেন যে কত ফুটা
ভালো মতো বুঝবেন। কত ফোঁটা রক্তে এক ফোঁটা চোখের জল হয় বন্ধু, বলতে পারো? তারপরে আবার বলছেন যে সে কি আমার কথা জিজ্ঞেস করে। ফজিলাতুন্নেসা অসুস্থ ছিল, জিজ্ঞেস করতেন চিঠিতে সে কি ঠিক মতো ওষুধ খায়। আর বুঝতে পারেন আপনি কত চেষ্টা করছে ফজিলাতুন্নেসার জন্য নজরুল, একটু টলাইতে পারে নাই। একবার যখন শুনলেন ফজিলাতুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন গণিত বিভাগের শিক্ষক সত্যেন্দ্রনাথ বোস, আপনি নাম শুনেছেন, হিগস বোসন করা এই বোস, ওনাকে অ্যাজ এ টিচার খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, মান্য করতেন। অনেক সময় হয় না অনেক টিচারকে আমরা পছন্দ করি, নজরুল হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, এটাও মানতে পারে নাই। না মানতে পারে তারপরে আবার চিঠিতে কাজী মোতাহার হোসেনকে লিখছে, কি করলাম এসব ছাইপাশ কবিতা লিখে, তার থেকে যদি গণিতে বিএসসিটা করে নিতাম ঢের ভালো হতো। বুঝতে পারেন অভিমান কার মধ্যে থাকে না বলেন? প্রেমিক সত্তাগুলো পুরুষের সবার একরকম। শশী বলছে বউ আছে, জানতো মেবি, মেবি না শশী ডেফিনেটলি জানতো। নজরুল বিবাহিত তখন, বুঝতেছেন না কেন? এটা তো 26-27-28-এর ঘটনা। নজরুল তখন বিবাহিত, বিবাহিত জানতো, মেবি না জানতো। এখন শশী আপনি বলেন, বিবাহিত হইলে কি প্রেম করা যাবে না? এই জন্য গেট লস্ট বলছে। আপনারা এত নিষ্ঠুর, এত নির্দয় হলে হবে? আরে না ভাই, ব্যাপারটা হইলো প্রেম তো, বিয়ে তো প্রেমের পথে কোনো বাধা না। স্বয়ং প্রমাণ হচ্ছে আমাদের নজরুল, ঠিক না? বিবাহিতরাই প্রেম করে বেশি, তাও সেফ এভাবে বলে না, মনে মনে বলতে হবে। কথা ক্লিয়ার? তো এখানে মিলন মোহনায়, গানের আড়ালে, তুমি মোরে ভুলিয়াছ, হিংসাতুর, সব প্রেমের কবিতা এর মধ্যে আছে। এই জন্য তোমাদের আপনাদের বলছিলাম যে যদি কেউ প্রেম শিখতে চায় সেজন্য কি পড়ে, সেজন্য চক্রবাক পড়ে, বুঝতে পারবে প্রেমকে জিনিস কত প্রকার ও কি কি। এরপরে মরুভাস্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক কবিতা, পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কম। ভাই একটা ফোন নিচ্ছি, জাস্ট আমাকে 1 মিনিট ক্ষমা করবেন। এ তো কথা বলছিলাম মরুভাস্কর নিয়ে, শুনতে পাচ্ছেন বিবাহিতরা প্রেম করে বেশি, তৌসিফ এভাবে বলে না, তাই তো? আচ্ছা এরপরে আসেন উপন্যাস ও নজরুল, প্রবন্ধ ও নজরুল, সঙ্গীত ও নজরুল। আচ্ছা এর মধ্যে বলেন তো নজরুলের এই 3টা সেক্টরের মধ্যে নজরুল সব থেকে বেশি লেখছে কোনটা? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, কোনটা সব থেকে বেশি লিখছে? 1, 2, 3? 3। আমরা নিচের দিক থেকে শুরু করি। নজরুল এবং তার সঙ্গীত, অনেকে বলছেন, অনিন্দ বলছেন 2, না আপনি ভুল বলেছেন। নজরুলের সঙ্গীতের সংখ্যা যদি আপনি বলেন, এখন পর্যন্ত নজরুলের গান পাওয়া গেছে 6,000-এর বেশি। আপনি কি জানেন রবীন্দ্রনাথের গান কত?
নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতকে আমরা যদি একটু পাশাপাশি চিন্তা করি, রবীন্দ্রনাথের গানের সংখ্যা হচ্ছে 2232টা। রবীন্দ্র সাহিত্য যদি বলেন, রবীন্দ্র সাহিত্য এত বিশাল, পাহাড়ের মতো বিশাল। কারণ রবীন্দ্র সাহিত্য কল্পনা করলে আপনি দেখবেন রবীন্দ্রনাথের কাব্য সব মিলে হচ্ছে 56টা, রবীন্দ্রনাথের উপন্যাস হচ্ছে আপনার 12টা, রবীন্দ্রনাথের নাটক যদি আপনি দেখেন, নাটক হচ্ছে আপনার 29টা, রবীন্দ্রনাথের যদি আপনি কাব্যনাট্য দেখেন, কাব্যনাট্য হচ্ছে 19টা, রবীন্দ্রনাথের যদি আপনি ছোট গল্প বুঝতে চান, ছোট গল্প হচ্ছে 119টা, রবীন্দ্রনাথের প্রবন্ধের বই, রবীন্দ্রনাথের চিঠিপত্রের বই, রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী, এরকম বই আছে আরো 15+। এরপরে রবীন্দ্রনাথের গানের সংখ্যা যদি আপনি হিসাব করেন, 2232টি গান আছে। এরপরে রবীন্দ্রনাথের আঁকা ছবি আছে 2000-এর বেশি। তো রবীন্দ্র সাহিত্যের সাথে নজরুলের তুলনা কোনোভাবেই চলে না, কোনোভাবেই চলে না। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি শুধু সঙ্গীতের কথা বলেন, তাহলে নজরুল ইজ দ্য বস হিয়ার। কারণ নজরুল একাই লিখছেন, এখন পর্যন্ত আমরা নজরুলের গান খুঁজে পাইছি 6000-এর বেশি। এখন গবেষকরা বলছেন যে খুঁজে পাওয়া যায় নাই, আরো থাকতে পারে। এই জন্য সঙ্গীতের দিক থেকে নজরুলের সঙ্গীতের মধ্যে আপনি ইসলামী সঙ্গীত, তারপরে প্রেমের গান, বিরহের গান, এমনকি হিন্দু ধর্মের দেবী কালীর প্রশংসা করে এক ধরনের গান আছে, এগুলাকে বলা হয় শ্যামা সঙ্গীত। এরকম শ্যামা সঙ্গীতও লিখছেন অনেকগুলো, প্রায় 200-র কাছাকাছি। কথা বুঝতে পারছেন যে সঙ্গীতে নজরুলের অবদান অনবদ্য। সঙ্গীতে নজরুলের গানের বইগুলোর নামগুলো অনেক সুন্দর, অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। যেমন হচ্ছে চোখের চাতক, দেখেন নামগুলো দেখেন, চোখের চাতক। তারপরে হচ্ছে আপনার গুল বাগিচা, দেখেন নামগুলো দেখেন। তারপরে বুলবুল। তারপরে হচ্ছে আপনার গীতি শতদল, গীতি শতদল। তারপরে আমরা যেটা নিষিদ্ধ হয়ে গেছিল, চন্দ্রবিন্দু। তারপরে হচ্ছে আপনার বন গীতিকা। তারপরে হচ্ছে আপনার সুর সাকি। এগুলো হচ্ছে নজরুলের গানের বইয়ের নাম। বইগুলোর নামগুলোই অন্যরকম। সবুজ বলছেন সারাদিন কি শুধু লিখছে আর কিছু করে নাই? না, রবীন্দ্রনাথ তো তার কোনো ওই রকম ভাবে তো তার প্যারা ছিল না, ব্যক্তিগত লাইফের কাজ যতটুকু পারছেন উনি বেশি বেশি লিখেই গেছেন। এই হচ্ছে ব্যাপার। কথা বলছেন। এরপরে প্রবন্ধ ও নজরুল, যদি আপনি এই জায়গায় আপনাকে ব্যাখ্যা করতে বলি, নজরুলের প্রবন্ধগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিপ্লবী। আপনি নজরুলের প্রবন্ধগুলোর দিকে যদি তাকান, যদি আপনি নামগুলো দেখেন, রুদ্রমঙ্গল, তারপরে দুর্দিনের যাত্রী, তারপরে দেখবেন হচ্ছে যুগবাণী। যুগবাণী তো নিষিদ্ধ হয়ে গেছিল। তাহলে এখানে এমন কি কথা আছে যার জন্য নজরুলের বই নিষিদ্ধ হয়েছে? তাহলে বোঝা গেল বিপ্লবী। নজরুলের প্রবন্ধের মধ্যে জীবন, সমাজ, বাস্তবতা, ফিলোসফি, দর্শন, এই টাইপের হাই লেভেলের কথাবার্তা, থিওরিটিক্যাল বেসিস কথাবার্তা খুব একটা নাই। নজরুলের প্রবন্ধ মানে হচ্ছে বিপ্লবী। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, আমি দুটোর কথা বলবো, এক যুগবাণী, এটা হচ্ছে সব থেকে বড় উদাহরণ। দুই, তার থেকেও শক্তিশালী কথা, রাজবন্দির জবানবন্দি। দেখেন আপনি অবস্থা। তাহলে নামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আসলে কি আছে। আমি আপনাদের ধরাই দিতে পারছি। এরপর আসেন উপন্যাস ও নজরুল। নজরুল মোটে উপন্যাস লিখছেন 3টা। একটা হচ্ছে মৃত্যুক্ষুধা। কারণ নজরুলের সাহিত্য জীবন কত বছরের বলেন দেখি, কে পারেন? একটা হচ্ছে বাঁধনহারা। নজরুলের সব মিলে কতগুলো আছে বলেন? সরি, একটা হচ্ছে কুহেলিকা। 56 বছর নজরুলের সাহিত্য জীবন, 56 বছর। শরীফ বলছেন 12 বছর, মফিজুল বলছেন 56 বছর। আপনারা যে আসলে তথ্যের মধ্যে ভেজাল লাগাইতেন, এটা হচ্ছে তার প্রমাণ। মিনার বলছেন 22-23 বছর। হ্যাঁ, ওনার সাহিত্য জীবন 22-23 বছর। কারণ কি, ওনার জন্ম কত সালে? ওনার জন্ম হচ্ছে 1899 সালে। ওনার সাহিত্য সাধনা যদি আমি ধরি 1920 সাল থেকে, আমি ধরলাম 21 সালের শেষ দিকে তিনি অগ্নিমিনা লিখছেন, আমি ধরলাম 1920 সাল থেকে। 43 বছর বয়সে, মানে 1942 সালে ওনার রোগ হয়, উনি অসুস্থ হয়ে যান, তারপর থেকে আর লেখালেখি করেননি। তো 43 বছর বয়সে যদি তিনি অসুস্থ হন, 43 বছর বয়স মানে কত সাল বলেন? 1899 সালে তার জন্ম। তাহলে 43 বছর বয়স মানে তো 1942 সাল। তো 43 বছর বয়স থেকেই তিনি অসুস্থ হয়ে গেছেন, আর লেখালেখি করেন নাই। তো এই নজরুল যদি লেখালেখি আরো করতেন, বাংলা সাহিত্যের ভান্ডার আরো কত বেশি সমৃদ্ধ হইতো, ঠিক না? তাহলে আপনি হিসাব করলে এখান থেকে 20 থেকে আপনি 22 বছরের মতো পাবেন, বা 23 বছরের মতো পাবেন। এই 22-23 বছরের সাহিত্য জীবন। আর ওনার সাহিত্য জীবন, আপনারা কি রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের কথা বলছিলেন কত বছর? না, রবীন্দ্রনাথের সাহিত্য জীবন হচ্ছে কম বেশি 65 বছর।
কারণ 15 বছর বয়সে বনফল, 80 বছর বয়সে মারা গেছেন। তো কম বেশি 65 বছরের সাহিত্য জীবন, যেটা নজরুলের প্রায় 3 গুণেরও বেশি। কথা বুঝতে পেরেছেন? তাহলে নজরুলের উপর একটা ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী আলোচনা করতে পারবেন? আমরা অনেক সময় দিয়েছি নজরুলের উপর, অনেক কথা বলেছি। আমাদের কাছের মানুষ, পছন্দের মানুষ, বিদ্রোহী কবি, জাতীয় কবি, কত বিশেষণ তার, ঠিক না? ওকে, ধরতে পারছেন? এখন নজরুল নজরুলের লেভেলে যদি সবাইকে নিয়ে যায় তাহলে